নমস্কার বন্ধুরা, চলে এসেছি গীতা এলএলবি নতুন একটি পর্ব নিয়ে। আজকের পর্বে আপনারা শুরুতেই দেখতে পাবেন, যেহেতু ভজন সাত্ত্বিকের সাথে কথা বলছিল, ভজন বলে পদ্মকে লাগবে। তখন সাত্ত্বিক বলে কি কি বলতে চাইছো? তখন ভজন বলে হ্যাঁ, পদ্মকে লাগবে। তখনই সে তার নোংরা প্ল্যানটা সাত্ত্বিকের সাথে ডিসকাস করে। সব কিছু শোনার পর সাত্ত্বিক বলে ইম্পসিবল, আমি এসব করতে পারবো না। তখন ভজন বলে জানতাম জানতাম তুমি পারবে না, কারণ তুমি একটা অযোগ্য সন্তান। তুমি গিনির সাথে থেকে থেকে না নিজের ক্লাসটাই ভুলে গেছো। তুমি একটা অযোগ্য সন্তান। কথাটা বলে ভজন ফোনটা রেখে দেয়। ফোনটা কেটে দেওয়ার পর সাত্ত্বিক আবার ভজনের সেই কথাগুলো ভাবতে লাগে। আর অন্যদিকে ভজন কিরণবাবুকে বলে এক্ষুনি দেখবেন ফোনটা চলে আসবে। আর একটু পরেই সত্যি সত্যি সাত্ত্বিক ভজনকে ফোন করে। এরপর সাত্ত্বিক বলে আমি রাজি। অন্যদিকে দেখা যায় স্বস্তিক তার পাঞ্জাবিটা পরতে গিয়ে মাথায় আটকে পড়ে। তখনই গীতাকে ডাকতে লাগে। আর গীতা স্বস্তিকের হিংসুটি আর শয়তানিটা বুঝে যায়। গীতা মনে মনে এটাই ভাবে, আচ্ছা, সবসময় মাথার মধ্যে খালি দুষ্টুমি বুদ্ধি, তাই না? এরপর গীতা পদ্মকে বলে, পদ্ম তুই যা তো, তুই তোর দাদাবাবু পাঞ্জাবিটা গিয়ে ঠিক করে দে। তখন পদ্মা বলে আমি যাব, তুমি কেন যাবে না? তখন গীতা বলে যা বলছি সেটাই কর। এরপর পদ্ম স্বস্তিকের পাঞ্জাবিটা ঠিক করে দিলেই স্বস্তিক ভাবে সেটা তো গীতা, তো গীতা ভেবে ওকে জড়িয়ে ধরতেই যাবে। তখন পদ্ম জোরে জোরে বলে ওঠে, দাদাবাবু এটা আমি পদ্ম। আর এটা দেখে গীতা বাইরে থেকে হাসতে লাগে। এরপর স্বস্তিক বলে, গীতা দিস ইজ নট ফেয়ার। এরপর গীতা বলে আমার সাথে চালাকি, তাই না? তখন স্বস্তিক বলে কোনো চালাকি নয়, আমি তোমাকে খুব মিস করছিলাম। স্বস্তিক গীতার সঙ্গে একটু সময় কাটাতে চাইছে। দুজনে একসাথে সময় কাটালে অন্যদিকে দেখা যায় স্বস্তিকের বোনেরা এসে হাজির হয়। আর তারা এদেরকে এই অবস্থায় দেখে তারা খুবই হিংসুটি আর দুষ্টু মিষ্টি কথা বলছে। ওরা এসে হাসি ঠাট্টা করতে শুরু করলে স্বস্তিক বলে, আচ্ছা অনেক হয়েছে, এবার তোরা এখান থেকে যা তো। এরপর স্বস্তিক বলে আমার বাবা অনেক কষ্ট পেয়েছে, আমার বাবাকে আর এই বাড়িটাকে সবাইকে দেখে রেখো। এটা তো তোমারই সংসার, তোমাকেই তো দেখতে হবে। তখন গীতা বলে তুমি চিন্তা করো না, আমি তো শুধু অ্যাডভোকেট নই, একজন অ্যাডভোকেট হওয়ার সাথে সাথে আমি তোমার স্ত্রী, আমি এই বাড়ির পুত্রবধূ, আমি সবটা সামলে নেব। পরের দিন সকালে দেখা যায় অগ্নিজিৎ মুখার্জি অফিসে যাবে, সেজন্য তৈরি হয়ে তিনি বের হয়ে যাচ্ছেন। আর এমন সময় পদ্ম বড়বাবু বলে ডাক দেয়। তখনই জয়শ্রী বলে, তুই পিছু হয়ে কেন ডেকেছিস? জানিস না কেউ বার হওয়ার সময় ডাক দিতে নেই? তুই কেন ডেকেছিস? তখন পদ্ম বলে, না আসলে উনি তো না খেয়ে বের হয়ে গেছেন, তাই জন্য গীতা দিদিমণি ওনার জন্য এই খাবারটা পাঠিয়েছে, আপনি খেয়ে নিন বড়বাবু। যেই পদ্ম ওনার খাবারটা নিয়ে ওনার সামনে যায় আর যখন বলেন আপনি এটা খেয়ে নিন না বড়বাবু, তখনই অগ্নিজিৎ মুখার্জির সেই কোর্টের পুরনো কথা মনে পড়ে। ওনার মনে পড়ে গীতার বাবার বলা কথাগুলো আর গীতার কথাগুলো। আর এইসব মনে করে অগ্নিজিৎ মুখার্জির মাথা আর ঠিক রাখতে পারে না। আর ঠিক তখনই উনি খাবারের প্লেটটা পদ্মর হাত থেকে ফেলে দেয়। অগ্নিজিৎ মুখার্জি পদ্মকে বলে, তুই আমার সামনে আর কখনো আসবি না, আর না তুই এই বাড়িতে থাকবি। এরপর কেউ একজন এসে পেছন থেকে বলে, থাকার আর কি প্রয়োজন, আমি তো ওকে নিতেই চলে এসেছি। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, কে? পর ওই ভদ্র মহিলা বলে, রূপা, রূপা রানী লস্কর বড়বাবু। পর অগ্নিজিৎ মুখার্জি বলেন, রূপা লস্কর? তখন ওই ভদ্র মহিলাটি বলে, হ্যাঁ, রূপা রানী আয়া সেন্টার, এই নামটা ভুলেননি তো বড়বাবু? তখন অগ্নিজিৎ মুখার্জি বলেন, না, কেন ভুলবো? এরপর জয়শ্রী বলে, দাদা আপনি চলে যান, আমি এদের সাথে কথা বলে নিচ্ছি। এরপর ওই ভদ্র মহিলাটি বলে, না 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 না, আমি এনার সাথেই কথা বলবো, ইনি তো বড় মানুষ, বড় বাবু, তাই না? আমি পদ্ম, আর আমরা তো ছোট মানুষ, সব গরিব মানুষ, আমাদের তো কোনো মান সম্মানই নেই, তাই তো? তখন অগ্নিজিৎ মুখার্জি বলেন, এই তুমি কি বলতে চাইছো? তখন উনি এটা বলেন যে আমি এটাই বলতে চাইছি যে পদ্মর 3 মাসের মাইনে বাকি আছে।
অনেক আগে এসেই পদ্মকে এখান থেকে নিয়ে যেতাম, কিন্তু আসতেই পারছিলাম না। এখন দেখি খবরের কাগজে আরো কত জায়গায় লেখালেখি বের হয়েছে। আমাদের সেখানে আর গ্রামে মান সম্মান সব ধুলোয় মিশে গেছে। এখন একে এখান থেকে নিয়ে গিয়ে ওর মামা মামির কাছে রেখে দিয়ে আসবো, আর তারপর আমি গঙ্গায় নাইতে যাব। এরপর পদ্ম বলে, না, আমি কোথাও যাব না, আমার কেউ নেই, আমি কেন যাব? আমি যাব না। তখন ওই মহিলাটি বলে, তুই যাবি না? তুই যাবি না? তুই যাবি না, তোর ঘাড় পর্যন্ত যাবে, চল এখান থেকে। তোর মামা মামি তোর জন্য পাত্তর দেখেছে, তোকে বিয়ে দিয়ে ওরা নিশ্চিন্ত হবে। এমন সময় গীতা এসে বলে, এভাবে আপনি কাউকে জোর করে নিতে পারেন না। গীতাকে দেখার পর ভদ্র মহিলাটি বলে, তুই আবার কে বাছা? এরপর ভালো করে দেখতে পেলে উনি বলেন, বাবা, তুই তো সেই উকিলটা, একই বাড়িতে বাঘ আর কুমিরের বাস করছে। এরপর তিনি বলেন, আচ্ছা তা বলি, তুমি সেই মেয়েটা না যে নাকি কেস ফেস করেছে শুনলাম? তা কি হলো? তুমি তো পদ্মর পাশে দাঁড়িয়েছিলে, কিন্তু ওর কি হলো? ওর তো সারা দুনিয়ায় বদনাম ছড়ে গেছে, এখন ওকে কি কেউ বিয়ে করবে? তাই আমি ওকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। এখন ওর মামা মামির কাছে দিয়ে আমি মুক্তি হব। তো হ্যাঁ, তার আগে ওর 3 মাসের পাওয়া বকেটা আপনি দিয়ে দিন। সেই বকেটা কিন্তু আপনারা মারবেন না, মানে পদ্ম চেয়ে কাজ করছে সেই মাইনের টাকাটা। শুনে তো জয়শ্রীর খুব রাগ হয়। জয়শ্রী বলে, এই এই, কাকে কি বলছো তুমি? হ্যাঁ, একটা ভদ্র পরিবারকে এরকম একটা কথা বলছো? তখন সেই মহিলাটি বলে, ভদ্র পরিবার? আমি আপনাদের বাড়িতে একটা কাজের লোক দিয়েছিলাম, আর সেই কাজের লোকের সাথে আপনাদের বাড়ির হবু জামাই নাকি এই মেয়েটির সাথে ফষ্টি নষ্টি করছে, আবার নিজেদেরকে ভদ্র বলে বলছেন। ছি ছি ছি, কি কাণ্ড! তখন অগ্নিজিৎ মুখার্জি এটা শুনে খুবই রেগে যায়। উনি বলেন, জাস্ট শাট আপ, তুমি কি বলছোটা কি? পর জয়শ্রীকে বলে, জয়শ্রী, তুমি একে টাকাটা দিয়ে দাও, আর টাকাটা দিয়ে একে এখান থেকে বার করে দাও। তখন গীতা বলে, না, ও এখান থেকে কোথাও যাবে না, ও আমাদের কাছে আছে, আমাদের বাড়িতেই থাকবে। এমন সময় সাত্বিক এসে বলে, না, পদ্ম এখানে থাকবে না, কিছুতেই না। পর গীতা বলে, না, পদ্মকে এখান থেকে কিছুতেই যেতে দেওয়া চলবে না, ওর উপর যে কোনো সময় একটা বিপদ আপদ হয়ে যেতে পারে। তখন সাত্বিক বলে, হয়ে যাক বিপদ আপদ, যে আমাদের বাড়ি নুন খেয়ে আমাদের উপরে কাদা ছিটিয়েছে তার কথা আমরা ভাববো কেন? আর কে নেবে এই রেসপন্সিবিলিটি? ওকে নেই বা আমরা কেন এতটা ভাববো? ও কি ভেবেছিল আমাদের কথা? শুধুমাত্র একটা আয়া সেন্টারের মেয়ে, আমাদের আত্মীয় স্বজন কেউ নয়। এরপর গীতা বলে, এত স্বার্থপর? আপনি এত স্বার্থপর কি করে হয়ে গেলেন? কোনো মানুষ এত স্বার্থপরও হতে পারে? এখন মেয়েটাকে আমি ওদের সাথে ছেড়ে দেব? অগ্নিজিৎ মুখার্জিও সাত্বিকের রায়ে একমত জানায়। উনি বলেন, ঠিক বলেছে সাত্বিক। এরপর সেই মহিলাটিকে 42,000 টাকা দিয়ে দেওয়া হয়। এরপর পদ্মকে বলে, হ্যাঁ, কিরে পদ্ম, তুই যা, তোর জিনিসপত্র গিয়ে গুছা। এরপর পদ্ম বলে, না, আমি কোথাও যাব না। তখন সাত্বিক বলে, যেতে তো তোকে হবেই পদ্ম, তোর রেসপন্সিবিলিটি কে নেবে? আর তোদের মতো মেয়েকে না আমি খুব ভালো করেই চিনি, যাদের বাড়ি নুন খেয়েছিস তাদের বাড়িতেই এত অশান্তি করেছিস। পর জয়শ্রী বলে, হ্যাঁ, ভাত ছড়ালে কাকের অভাব হয় না। তখন সেই ভদ্রমহিলাটি পদ্মকে নিয়ে যেতে চাইলে পদ্ম বলে, না, আমি যাব না, বড়বাবু একবার আমার কথাটা শুনুন। তখন সেই মহিলাটি বলে, আর কি বলবি তুই? তুই এখানে থেকে আর কি করবি? পরে যদি আবার কেউ তোর হাত ধরে টানাটানি করে তখন কি করবি তুই? বলি, পুরুষ মানুষের উপর তো ভরসা নেই। তখন অগ্নিজিৎ মুখার্জি বলেন, এই, ভদ্রভাবে কথা বলো। এরপর ওই মহিলাটি বলে, হ্যাঁ, আপনারা ওই ইংরেজি ফিংরেজিই বলবেন, সব আপনাদের খুব আসে। আর তাই তো বাড়ির পরিচারিকার হাত ধরে টানা হেঁচড়া করে। এই মহিলা কিছুতেই শান্ত হতে চাইছে না। এই মহিলা সবার সামনে আরো অকথা কুকথা বলতেই লাগে। এরপর পদ্মকে জোর করে টানা হেঁচড়া করে ওকে নিয়ে যেতে চাইলে গীতাও ওকে আটকাতে চাইল, কিন্তু গীতাকেও সে বলল, আমি আপনাকে চিনি না, আপনি উকিল হতে পারেন, কিন্তু আমার সাথে না কাটতে আসবেন না। আপনি কোর্টে গিয়ে যা করার করবেন। আমি সোজা একে নিয়ে ওর মামার বাড়ি যাব। ওর মামার হাতে দিয়ে আমি নিজেকে নিশ্চিন্ত করতে পারবো। কি ভরসায় যে এখানে রেখে দিয়ে গেছিলাম পদ্মকে। আর শুনুন, আপনার যদি ইচ্ছে হয় তাহলে ওকে ওর মামার বাড়ি থেকে গিয়ে নিয়ে আসবেন। এরপর পদ্মকে জোর করে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়। আর এখানেই আজকের পর্বটি শেষ হয়।